সফরে ভোররাতে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রমশক্তি ও বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য বললেন প্রেস সচিব। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। দীর্ঘ তৎপরতায় সেনাবাহিনীর গোয়েন্দা জালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। নির্বাচনী রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান। এবং সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে উদ্যোগ নেয়ার আশ্বাস পর্যালোচনা কমিটির। একদিনের জন্য কর্মসূচি স্থগিত কর্মচারীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। রাষ্ট্রীয় সফরে ভোররাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে মানব সম্পদ এবং বিনিয়োগে জোর দেয়া হবে। 1 লাখ বাংলাদেশিকে জাপানে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশটির কাছ থেকে $1 বিলিয়ন সহযোগিতা আশা করা হচ্ছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। বায়োলেটারাল বিষয় যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন $500 থেকে $750 মিলিয়ন বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। রহস্য উদ্ঘাটন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িত আরও 8 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মারা যান সাম্য। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করার আশ্বাস দেন তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত আরও 8 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যার বিষয়ে জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত আরো 8 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মেহেদীর দেখানোর মতে সোহরাওয়ার্দী উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটির চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ঘটনার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সিন্ডিকেটের কাছে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র দেখতে পান সাম্য। এ নিয়ে চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান। এই সম্বন্ধে এই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন দস্তলুচ্ছিল একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্যান্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টানো হয় এবং দস্তলুচ্ছিল একটা পর্যায়ে এই হত্যাকাণ্ড হয়। হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দাখিল করার পাশাপাশি আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করার কথাও জানান ডিএমপি কমিশনার। দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনায় গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে, এমনটা জানিয়েছে আইএসপিআর। বিকেলে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী বলেন, ভোর 5টা থেকে কুষ্টিয়ায় শুরু হওয়া সাঁড়াশি অভিযানে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ ছাড়াও 2 শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করে 46 স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিট। তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন।
মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার হয়েছে। আজহারের আইনজীবী শিশির মনির জানান, এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। এটিএম আজহারের রায় ঘিরে মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্টে জড়ো হন জামায়াত নেতাকর্মীরা। রায়ের আগেই আপিল বিভাগ পূর্ণ হয়ে যায় আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়। সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। একদিনের মধ্যে এটিএম আজহারকে কারামুক্ত করার প্রত্যাশা আইনজীবীর। আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। রায়ের সন্তোষ জানিয়েছেন জামাতের নায়েবে আমির। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। তবে ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে, সেক্ষেত্রে এমন কোনো আদেশ আমরা প্রতিবাদ করি বা এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করে। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে আজহারুল ইসলামের খালাস চেয়ে রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। এদিকে রায় ঘোষণার পর আদালত চত্বরে শোকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এটিএম আজহারুল ইসলামকে খালাসের রায়ে সন্তোষ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না। পতিত স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের হত্যা করে বলে অভিযোগও করেন জামায়াত আমির। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিলের প্রতিক্রিয়া জানাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আইনের তোয়াক্কা না করে জামায়াতের শীর্ষ নেতাদের খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল। ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিতমতিত করা হয়েছে। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন। সত্য কোনোদিন চাপা থাকে না, তা আজহারের রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে, এই মামলাগুলা ছিল বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। দেশ সেবার সুযোগ পেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে কাজ করার অঙ্গীকার করেন জামায়াত আমির। যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো।
বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাবো। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। দেশ স্থিতিশীল রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বানও জানান বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। এই সম্মেলনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনেই পরাজিত শক্তি ও বিদেশিদের ষড়যন্ত্র বন্ধ করতে পারে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। জাতীয় ঐক্য আরো শক্তিশালী করতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিও জানান তিনি। সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরো শক্তিশালী করা যায়, সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। কাল ক্ষেপণ না করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর দাবিও জানান খন্দকার মোশাররফ। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নিতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হতে বাধ্য। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, দেশের বিভিন্ন সংকট সামাল দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন। জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের দাবি কাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে বুধবারের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরে ভূমি সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ঐক্য ফোরামের বৈঠকে আসে এমন সিদ্ধান্ত। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভায় বসেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সেখানে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতাদের সঙ্গে বৈঠকে দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিব ASM সালেহ আহমেদকে। এরপর আন্দোলনকারীদের দাবি দেওয়া শোনেন ভূমি সচিবের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। মন্ত্রিপরিষদ সচিব বরাবর সার্বিক বিষয় তুলে ধরার আশ্বাসের ভিত্তিতে একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা দেন সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতারা। আমাদের সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার যার কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। আমরা ওনাদের সাথে কথা বলছি যে আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো রকম আন্দোলন করবেন না। এর আগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ের অভ্যন্তরে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। দিনভর আন্দোলনে দাপ্তরিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এদিকে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশেষায়িত সোয়াট টিম মোতায়েন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। গণমাধ্যম কর্মীদের জন্য ছিল কড়াকড়ি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অর্থপাচার, ঘুষ, অনলাইন জুয়া আর সন্ত্রাসী কাজে অর্থায়ন সহ অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। সকালে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য দিয়েছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আয়কর রিটার্নে সংযুক্ত না করায় এই প্রবণতা ক্রমেই বাড়ছে। একে অর্থনীতির জন্য অশনি সংকেত বলে সতর্ক করেছে টিআইবি। মনিউল ইসলামের প্রতিবেদন। সিআইডির বরাত দিয়ে টিআইবি জানায় 2022 সালে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ পাচার হয়েছে 75,000 কোটি টাকা। 29টি এমএফএসপি লাইসেন্স নিলেও বাজারে রয়েছে মাত্র 9 প্রতিষ্ঠান। তার উপর প্রতিযোগিতা কমিশনের ভূমিকা না থাকায় এদের মধ্যে কেবল 2টি প্রতিষ্ঠান দখল করে রেখেছে পুরো বাজার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক বলয়ে খাতটির বিকাশ ঘটেছে বলেই জবাবদিহি নেই। এতেই বেড়েছে অপরাধ প্রবণতা। বিভিন্নভাবে করায়ত্ত করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মূলত তাদের ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নগদকে কেন্দ্র করে যে অনিয়ম, দুর্নীতি, অনাচার হয়েছে, নীতি দখল হয়েছে, প্রাতিষ্ঠানিক দখল হয়েছে, প্রাতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে আবার যেটা নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বা তারা ব্যবহৃত হয়েছে, তারা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছে। অপরাধীদের অনৈতিক লেনদেনের নিরাপদে মাধ্যমকে সুষ্ঠু নীতিমালার মধ্যে না আনলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার শঙ্কাও জানান তিনি। ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে, যেটি দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরও বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব। এমএফএস খাতের সংকট নিরসনে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ করেছে টিআইবি। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আছে, তারা সেগুলোকে করবে, সেটি প্রত্যাশা করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 4টার দিকে 14 নারী পুরুষকে পুশিন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফজর নামাজের আজান দিছে, আমি হিনায়া পাইছি 4টা বাজে। আমার 14 জন মিলাই 14 জন মানুষ মিলাই মানে আমার হিন্দা পার করে দিছে। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি জেলার 14তম ব্যাচ ও কারারক্ষীদের 62তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সীমান্ত নিরাপত্তায় কোনো ঘাটতি নেই উল্লেখ করে সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি বর্বরতায় গাজায় 54,000 ছাড়িয়েছে প্রাণহানি। হামাস নির্মূল আর বাকি জিম্মিদের ফেরত না আনা পর্যন্ত হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় হামলা চলছে। সবশেষ তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে অন্তত 81 ফিলিস্তিনির। এ নিয়ে গেল 19 মাসের তাণ্ডবের মৃত্যু হয়েছে 54,056 জনের। এরই মধ্যে হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের ফেরত আনতে উপত্যকাটিতে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় আগ্রাসন থামাতে এবার এক হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এদিকে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্লাসে অনুপস্থিত অথবা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে ভিসা বাতিল করা হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করে মার্কিন প্রশাসন। অন্যদিকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অস্ত্রধারীদের পৃথক হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত শুক্রবার থেকে রোববারের মধ্যে ৩ গ্রামে এই হামলা চালানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছে আলো। রাশিয়া সফরে ভোর রাতে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রমশক্তি ও বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য বললেন প্রেস সচিব। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। দীর্ঘ তৎপরতায় সেনাবাহিনীর গোয়েন্দা জালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। নির্বাচনী রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছে বিএনপি। ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান। এবং সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে উদ্যোগ নেয়ার আশ্বাস পর্যালোচনা কমিটির। একদিনের জন্য কর্মসূচি স্থগিত কর্মচারীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।